আমরা যখন রক্তাল্পতার কথা বলি, আমরা যদি ভারতবর্ষকে দেখি, তাহলে এটা খুব দুঃখের কথা যে স্বাধীনতার এত বছর পরেও আমাদের দেশে রক্তাল্পতার প্রধান কারণ কিন্তু লোহার অভাব, আয়রন ডেফিসিয়েন্সি। কিন্তু আমরা যদি এই রাজ্যের অবস্থাটা দেখি, 2 নম্বরে আরেকটা রোগ আছে যেটার নাম হয়তো আপনারা অনেকে শুনেছেন, আবার অনেকে পুরোটা বোঝেন না। সেই রোগটার নাম হচ্ছে থ্যালাসিমিয়া। তো অ্যানিমিয়া মানে রক্তাল্পতা, থ্যালাসিমিয়া কথাটার মানে কি? ইমিয়া মানে অ্যানিমিয়া, রক্তাল্পতা, থ্যালাস মানে হচ্ছে সমুদ্র। এই ধরনের রুগীদের প্রথম দেখা গিয়েছিল ভূমধ্যসাগরের আশেপাশে, গ্রিসে, ইটালির কিছু কিছু পার্ট। তো ওইখানে যে সাগর, এবং গ্রিক সাগর মানেই থ্যালাস, সেই জন্য থ্যালাসেমিয়া। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে, থ্যালাসেমিয়ায় অসুবিধাটা কি? লোহার অভাব? না, একেবারেই নয়। উল্টে যেটা হয় সেটা হচ্ছে শরীরে লোহা বেশি জমতে থাকে, পরে ওষুধ দিতে হয় এক্সট্রা লোহাটাকে বার করার জন্য। তাহলে মুশকিলটা কোথায়? মুশকিলটা হচ্ছে যে আমি কেমন দেখতে হব, আমার চুলের রং কীরকম হবে, আমার চোখ কীরকম হবে, আমার উচ্চতা কতটা হবে, এমনকি আমার রক্ত কিভাবে তৈরি হবে, সব কিছু কিন্তু আমাদের জিনে লেখা থাকে। ধরুন এটাকে আপনি বলতে পারেন যে একটা রান্নার বই, কিন্তু এর 2টো ভলিউম থাকে। একটা থাকে মার কাছে, একটা থাকে বাবার কাছে। এই 2টো ভলিউম পড়ে নিয়ে শরীর এগুলো তৈরি করে। তো রক্তের ক্ষেত্রে হিমোগ্লোবিন, রক্তাল্পতার জন্য আমরা সবচেয়ে বেশি দেখি যেটা কমে যায় অ্যানিমিয়াতে, তার 2টো পার্ট আছে। এই গ্লোবিনটার মজাটা হচ্ছে এটা কীরকম তৈরি হবে, তার অর্ধেক কোডটা বাবার কাছ থেকে আসে, অর্ধেক কোডটা মার কাছ থেকে আসে। তার মানে প্রত্যেকের 2টো করে জিন আছে। এই গ্লোবিনের 2টো পার্ট আছে। আমরা যে মেডিসিনটা ডিসকাস করি, এমনকি এই চ্যানেলের নামও যে দেবতা, গ্রিক দেবতার নামে, তো সেগুলো সবই গ্রিক। সুতরাং আমরা ওই গ্লোবিনদের নাম দিয়েছি আলফা আর বিটা। ঠিক আছে? এবার আলফা তৈরি করার জন্য প্রত্যেকটি মানুষের শরীরে 4টে জিন আছে। 2টো বাবার কাছ থেকে আসে, 2টো মার কাছ থেকে আসে। আর বিটা গ্লোবিন তৈরি করার জন্য 2টো জিন আছে, একটা বাবার কাছ থেকে আসে, একটা মার কাছ থেকে আসে। এবার ধরুন ওই রান্নার বইটা ছাপতে গিয়ে কোথাও একটা গণ্ডগোল হয়ে গেল। এটা আমরা আমাদের জেনেটিক পরিভাষায় বলি মিউটেশন। অর্থাৎ হয়তো দেওয়ার কথা ছিল চিনি, বলল না নুন দিন, ব্যাস রক্ত আর ঠিক করে তৈরি হবে না। এবার আমাদের রাজ্যে যে থ্যালাসেমিয়াগুলো দেখতে পাওয়া যায় তার মধ্যে আছে ই বিটা, সেটা আমি পরে আসছি, আর বিটা। বিটা থ্যালাসেমিয়া মানে আমার শরীরে বিটা গ্লোবিন ঠিক করে তৈরি হয় না। এটা কিন্তু রাতারাতি নতুন করে গজায় না। অর্থাৎ এটা হচ্ছে একটা জেনেটিক রোগ। আমার বাবা এবং মা দুজনেই যদি বাহক এবং বাহিকা না হন, তাহলে কিন্তু আমি রুগী হব না। তো তারা বাহক বাহিকা মানে কি? ওই যে তাদেরও 2টো ছিল, একটা ঠিক কাজ করছে, একটা কাজ করছে না বিটার। তাদের খুব একটা অসুবিধা হয় না। অনেকে যখন জানতে পারেন যে তারা বিটা থ্যালাসেমিয়ার বাহক, তারা ভেঙে পড়েন, এ বাবা আমার কি হবে, আমি কি পরে রুগী হয়ে যাব, আমাকে কি প্রত্যেক মাসে রক্ত নিতে হবে? একেবারেই নয়। চোখের সামনে উদাহরণ অমিতাভ বচ্চন এখনও কেবিসি করে যাচ্ছেন, পিট সাম্প্রাস, জিনেদিন জিদান, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ থ্যালাসেমিয়ার বাহক আছেন। একটা গণ্ডগোল হয়ে গেলে আমাদের শরীরের এমনই কম্পেনসেটরি মেকানিজম যে অন্যটা কাজ চালিয়ে নেয়। হয়তো হিমোগ্লোবিন মাঝে মাঝে একটু কম থাকে, মাঝে মাঝে কমও থাকে না। সুতরাং মুখ দেখে আপনি বুঝতে পারবেন না কে বাহক বা কে বাহক নয়। অনেক সময় আমরা যখন বলি যে আপনি একটু কাইন্ডলি দেখে নেবেন আপনাদের ফ্যামিলিতে কোনো বাহক আছে কি না, সবাই না না আমাদের ফ্যামিলিতে ওসব নেই। আরে আপনি জানলেনটা কি করে? আপনি কি জানেন যে পশ্চিমবাংলায় প্রত্যেক 10 জনের মধ্যে একজন হচ্ছে থ্যালাসেমিয়ার বাহক? এটা যদি আপনি জানতেন, অর্থাৎ একটা ঘরে যদি 100 জন লোক থাকে তার মধ্যে 10 জন বাহক, তারা হয়তো নিজেরাও জানে না। এবং সাধারণ রক্ত পরীক্ষা যেগুলো করা হয় এই জ্বর জারির সময়, সেগুলোতে এটা অনেক সময় ধরা নাই পড়তে পারে। তো আবার আসি, তাহলে যখন বিটাটা তৈরি হচ্ছে না তখন কি হয়? আলফা বেশি,
আমরা পার্লামেন্টে দেখতে পাচ্ছি অপোজিশন নেই, তো রুলিং লোক বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেলে বেশি গণ্ডগোল এবং তখন রক্তগুলো ভেঙে যায়। সুতরাং এটাকে আমরা বলি আমাদের পরিভাষায় হিমোলিটিক অ্যানিমিয়া। ভেঙে যাওয়ার জন্য এদের বিলিরুবিনটাও বেশি থাকে, আর শরীর মনে করে যে ও আমার রক্ত ঠিকঠাক তৈরি হচ্ছে না, তাহলে বোধহয় লোহা কম আছে, শরীর বেশি করে লোহা অ্যাবজর্ব করতে থাকে। আর অনেকে থাকেন যাদেরকে আমরা বিশেষ করে বলি বিটা জিরো, অর্থাৎ প্রায় বিটা তৈরি হয় না, তাদের কিন্তু বাইরে থেকে রক্ত সঞ্চালন না করলে বাঁচিয়ে রাখা যায় না। আর একটা গ্রুপ আছে যাদেরকে আমরা বলি বিটা থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া বা নন ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট, অর্থাৎ কিছুটা আছে তাদের হয়তো হিমোগ্লোবিন, সাধারণ হিমোগ্লোবিন আমরা বলি ছেলেদের জন্য 14 থেকে 15 গ্রাম পার ডিএল, মহিলাদের জন্য 12-13 গ্রাম পার ডিএল। তো এদের হয়তো একটু কম রইল, কিন্তু সেটা নিয়েও তারা কাজটা চালিয়ে যেতে পারে, তাদের হয়তো রেগুলার রক্ত লাগে না। আমাকে অনেকে বলেন, জানেন তো আমার এটা হয়েছিল, আমি এমন একটা জড়িবুটি খেলাম আমার আর রক্ত লাগে না। একটা কথা বলি যে থ্যালাসেমিয়াতে রক্ত না নেওয়ার পেছনে কোনো সাংঘাতিক বীরতা নেই। তার কারণ হচ্ছে এগুলো মাঝে মাঝেই পরিবর্তিত হয়। যাদের ধরুন রক্ত রেগুলার লাগে না তাদেরও কিন্তু হঠাৎ একটা ইনফেকশন হলে রক্ত লাগতে পারে। আর আগেই বললাম যে বিটা থ্যালাসেমিয়ার থেকেও আরেকটা থ্যালাসেমিয়া আমাদের রাজ্যে বেশি পাওয়া যায়, সেটা হচ্ছে ই বিটা। ইটা কি? ওই যে বললাম যে আপনার বিটার মশলা বলার সময় ভুল হয়ে গেছে, এখানে অন্য একটা জিনিস তৈরি হচ্ছে, অর্থাৎ নর্মাল হিমোগ্লোবিনকে আমরা বলি হিমোগ্লোবিন এ, তার জায়গায় কমনেস যেটা পৃথিবীতে আছে আপনারা হয়তো নাম শুনেছেন, সেটাকে বলে হিমোগ্লোবিন এস। এস কেন? সিকল, কাস্তের মতো হয়ে যায় রক্ত। সেরকম আরেকটা আছে হিমোগ্লোবিন ই, যেটা শুধু পূর্ব ভারত, পূর্বোত্তর ভারত, বাংলাদেশ, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াতে পাওয়া যায়। তো এইটাতে বাহকের আবার কোনো অসুবিধা হবে না, কিন্তু একজন ধরুন বাবা যদি হিমোগ্লোবিন ইর বাহক হন আর মা যদি বিটা থ্যালাসেমিয়ার বাহক হন, তাহলে কিন্তু সন্তানের বিটা থ্যালাসেমিয়া হবে। এবার রক্ত কম শুধু তাই নয়, লোহা জমছে শুধু তাই নয়, লিভার আর স্প্লিনগুলো বড় হতে থাকে। তার কারণ তারা মনে করে যে যেহেতু হাড়ের মজ্জায় রক্ত ঠিক করে তৈরি হচ্ছে না, আমরা চেষ্টা করি। অনেকের দেখবেন পেট ফুলে যায়, কপালগুলো চওড়া হয়ে যায় যদি তাদের ঠিক করে চিকিৎসা না করা যায়। আজকে চিকিৎসাশাস্ত্র অনেক উন্নত হয়েছে, আজকে আমরা অনেকভাবে টেস্ট করে সেফ কম্পার্টেবল রক্ত দিতে পারি। আর আমরা সবসময় বলি যে সংখ্যাটা ইম্পর্টেন্ট নয়, যে হিমোগ্লোবিন রাখলে বাচ্চাটির বৃদ্ধি, স্বাভাবিক বৃদ্ধি ঠিকঠাক হয়, তার লিভার স্প্লিন বাড়ে না, সেটাই আমাদের কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এবার এই রক্ত যতবার দেব সেই দিয়েও কিন্তু লোহা যাবে। একটা সময় ছিল যখন পেটের মধ্যে 12 ঘন্টা একটা ছুঁচ ফুটিয়ে রাখতে হতো, কতটা যন্ত্রণাদায়ক ধরুন একটা 2 বছরের বাচ্চার জন্য। কিন্তু এখন ট্যাবলেট আবিষ্কৃত হয়েছে, সেই ট্যাবলেটগুলো রেগুলার খেলে মনিটরিংয়ে থাকলে লোহা ঠিক রাখা যায়। তাহলে আপনি বলবেন, আচ্ছা আমরা যে শুনছি এখন কী সব জিন থেরাপি হচ্ছে, হ্যাঁ, থ্যালাসেমিয়া জিন থেরাপিও অ্যাপ্রুভড হয়ে গেছে। আর আপনারা ভাববেন বাহ তাহলে তো খুব ভালো। একটাই কথা বলি যে তাহলে আপনার ব্যাংকে অন্তত 27 থেকে 32 কোটি টাকা রাখতে হবে, ঠিক আছে? এখন যে জিন থেরাপিগুলো অ্যাপ্রুভড হয়েছে ইউরোপে বা আমেরিকায়, তার খরচ এইটাই। আমরা যদি ইন্ডিজিনাসলি কিছু করতে পারি তাহলে ভালো। কিন্তু আরেকটা উপায় আছে, সেটাকে আমরা বলি অস্থি মজ্জা প্রতিস্থাপন বা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বা স্টেম সেল ট্রান্সপ্লান্ট। তার মানে আপনার যে সেলগুলো আছে তার মধ্যে জেনেটিক ডিফেক্ট আছে, এবার আপনার কোনো ভাই বোন বা যার সঙ্গে আপনার ম্যাচ আছে তার স্টেম সেলগুলো নিয়ে যদি আপনাকে প্রতিস্থাপন করে দিই, ব্যাপারটা খুব সহজ নয়, কারণ শরীরের প্রতিরোধ ক্ষমতা এদের রিজেক্ট করে, কিন্তু আমরা নানাভাবে কেমোথেরাপি দিয়ে ওষুধ টষুধ দিয়ে এগুলো করি। সেইটা করলে সেটা কিন্তু কিওর সম্ভব। এবং একজন ধরুন বাচ্চা যার বয়স 7 থেকে 8 বছর, তার এটা করতে কিন্তু 10 লাখ টাকা মতো খরচ হয়, ওরকম 27 থেকে 32 কোটি টাকা নয়। তার থেকেও বড় কথা হচ্ছে ভারত সরকারের একটা স্কিম আছে
যেখানে এই 10 লাখ টাকা অবধি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিতে ভারত সরকার দিয়ে থাকে, কোল ইন্ডিয়া এটাকে ফান্ড করে, যেখানে বিনামূল্যে ট্রান্সপ্লান্ট হতে পারে। মুশকিলটা কোথায় জানেন? আমার কাছে আসে যে বাচ্চারা ছোটোবেলা থেকে ভালো চিকিৎসা পায়নি, যা স্প্লিন এত বড় হয়ে গেছে, শরীরে প্রচুর লোহা জমে আছে, তারা এখন বলছেন আমরা ট্রান্সপ্লান্ট করাবো। সেটা করলে কিন্তু রেজাল্ট ভালো হয় না। আপনি যদি ছোটোবেলা থেকে আপনার বাচ্চার পরিচর্যা ঠিকমতো করে থাকেন, ডাক্তারবাবুর কথা মেনে ঠিকঠাকভাবে ওষুধ দিয়ে লোহাটা কমিয়ে রাখেন, হিমোগ্লোবিনটাকে একটা জায়গায় রেখে থাকেন, তবেই কিন্তু ট্রান্সপ্লান্ট করলে আউটকাম ভালো হয়। কিছু কিছু ওষুধ আছে যেগুলো আমরা দিয়ে চেষ্টা করি, আপনারা হয়তো নাম শুনেছেন, হাইড্রক্সিউরিয়া, থ্যালিডোমাইড। রিসেন্টলি আরেকটা ওষুধ ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে লুসপাটারসেপ বলে, কিন্তু সেটাও প্রচণ্ড খরচ সাপেক্ষ। ধরুন মাসে প্রায় 1 লক্ষ টাকা বা তার বেশি লাগতে পারে। ব্যাপারটা হচ্ছে কি, যেটা প্রথমে বললাম, এই রোগটাকে তো আটকানো যায়। যদি বাবা মা দুজনেই বাহক না হন তাহলে তো বাচ্চার কোনো দিনই হবে না, সেখানে তো চিকিৎসার কোনো প্রশ্নই ওঠে না। সেই জন্য আমরা হাত জোর করে সবাইকে অনুরোধ করি যে অন্তত বিয়ের আগে পরীক্ষা করে দেখুন আপনি বাহক কিনা। বিশেষ করে আপনি যদি পশ্চিমবাংলা বা বাংলাদেশে থাকেন, যেখানে কেরিয়ারের সংখ্যা খুব বেশি। এবার ধরুন আপনারা দুজনেই বাহক বেরোলো, সেক্ষেত্রে কি আমি কাউকে বিয়ে না করতে বারণ করি না। আপনারা বিয়েও করতে পারেন, আপনারা অ্যাডাপ্ট করতে পারেন, আপনারা সন্তানও নিতে পারেন। গর্ভস্থ অবস্থায় পরীক্ষা করে আমরা বলে দিই যে সন্তান জন্মাতে চলেছে, তার থ্যালাসেমিয়া রোগ হবে কি না। কারণ থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা, আমি যদি আপনাকে মেন্ডেল সাহেবের চার্টটা বোঝাই, ধরুন বাবার একটা গণ্ডগোল একটা স্বাভাবিক, মায়ের একটা গণ্ডগোল একটা স্বাভাবিক, তাহলে কি কি কম্বিনেশন হতে পারে? বাবার স্বাভাবিক, মার স্বাভাবিক, সন্তানের কিছুই হলো না। বাবার গণ্ডগোল, মার স্বাভাবিক, সন্তান বাহক হলো, কোনো অসুবিধা নেই। বাবার স্বাভাবিক, মার গণ্ডগোল, সন্তান বাহক হলো। কিন্তু বাবার গণ্ডগোল আর মার গণ্ডগোল দুটোই যদি হয়, তবেই সন্তানের থ্যালাসেমিয়া রোগ হতে পারে। তার মানে সংখ্যাটা হচ্ছে 25%, 1/4। কিন্তু মনে রাখতে হবে প্রত্যেক প্রেগনেন্সিতেই এটা কিন্তু আছে, এবং ভারতীয় আইন অনেক বেশি অ্যাডভান্সড অন্য দেশের থেকে। 50 বছরেরও বেশি ধরে নিয়ম আছে যে যদি জানা যায় যে আপনার সন্তান থ্যালাসেমিয়া রোগী হতে চলেছে, আপনি অফিশিয়ালি লিগালি মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি করতে পারেন। সেই জন্য অনুরোধ যে থ্যালাসেমিয়ার চিকিৎসা আস্তে আস্তে আমরা উন্নত করার চেষ্টা করছি, কিন্তু এটা একটা জেনেটিক রোগ। দয়া করে প্রযুক্তিগুলো কাজে লাগান, জেনে নিন আপনারা বাহক কিনা, এবং সেইভাবে একটা থ্যালাসেমিয়া মুক্ত পৃথিবীও কিন্তু তৈরি করা যায়। অনেক দেশ কিন্তু করে দেখিয়েছে। যদি আমাদের আজকের ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করুন, জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন। এরকম আরও মূল্যবান তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।